অরি, তুমি আসলে কি? এমন মারপিট, এমন নিখুঁত মোর্স, এগুলো কি সাধারণ ছেলের পক্ষে সম্ভব? অনন্যার চোখে কৌতূহল আর ভয় মিশে যায়। যেখানে অন্যরা শুধু একজন হিরো দেখছে, অনন্যা সেখানে খুঁজে পাচ্ছে অন্য কিছু, এক অজানা রহস্যের আভাস। একটার পর একটা ফোনে ভিডিও আসছে। এই ছেলেকে আমি ছাড়বো না। ভিডিওটা ভাইরাল হয়েছে তো, এবার ওর পিঠ ভাঙবো। শহরের এক কোণে পুরনো লাল ইটের দোতলা বাড়ি, সামনে অশ্বত্থ গাছ, ভিতরে নীরবতার আস্তরণ। এখানেই থাকে অনন্যা, কলেজে পড়া এক সাধারণ মেয়ে, কিন্তু সাধারণ জীবনকে ঘিরেই অজানা অশান্তি, যা অনন্যা নিজেই জানে না। তার বাবা বিজনেসম্যান মহেন্দ্র দত্ত বহু শত্রু বানিয়েছে ব্যবসার দৌড়ে। অনন্যা জানে না, কিন্তু মহেন্দ্র দত্ত বোঝে একদিন না একদিন তার মেয়েকেই টার্গেট করা হবে। আফসোস, ম্যাথ তো আমার একদম ভালো লাগে না। বাবা যদি আবার নতুন টিউটর নিয়ে আসে, কেমন ঝামেলা হবে কে জানে। অনন্যা, তুমি বুঝছো না, পড়াশোনার পাশাপাশি নিরাপদে থাকা এখন জরুরি। আর হ্যাঁ, আজ বিকেলেই তোমার নতুন টিউটর আসছে। টিউটর নাকি গুপ্তচর? সব সময় যেন পাহারাতে আর পাহারাতে। আমি কি বন্ধি নাকি? যদি তুমি জানতে আসলে কত বড় বিপদ ঘনিয়ে আসছে। সন্ধে নামতেই আসে নতুন টিউটর। উচ্চতায় লম্বা, শান্ত চোখ, সাদা শার্ট আর কালো ব্যাগ হাতে। নাম অরিন। কিন্তু অনন্যা জানে না, টিউটরের পরিচয়টা কেবলই মুখোশ। এসো এসো অরিন, এ আমার মেয়ে অনন্যা। পড়াশোনার ব্যাপারে একটু গাইড করো। অবশ্যই, আমি চেষ্টা করব ওকে সাহায্য করতে। আরেকজন স্যার এলেন। দেখি এবার কতদিন থেকে। অনন্যা, আজকে আমরা সহজ কিছু থেকে শুরু করি। ভয় পেও না, ম্যাথ আসলে তেমন কঠিন নয়। আপনি জানেন না স্যার, ম্যাথ আমার দুঃস্বপ্ন। তাহলে দুঃস্বপ্নে ভাঙানোর দায়িত্ব আমার। অনন্যা টেরও পেল না, অরিনের আসল দায়িত্ব পড়ানো নয়, তার ছায়ার মতো পাশে থাকা। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে একটা কালো গাড়ি থামে। ভিতরে বসে দুজন অচেনা মানুষ, চোখ অনন্যার জানালার দিকে নিবদ্ধ। সিগারেটের ধোঁয়া ভেসে ওঠে কাঁচের ফাঁক দিয়ে। এই তো, মেয়ে এখনো বাড়ির ভেতরেই আছে। কাজটা শুরু করতে দেরি করা চলবে না। শান্ত থাকো, প্রথমে দেখতে হবে কেউ পাহারা দিচ্ছে কিনা। হ্যাঁ স্যার, আপনার পড়ানোর ধরন একদমই আলাদা। কিন্তু একটা কথা বলি, আপনার চোখ দেখে মনে হয় যেন সব সময় কিছু লুকোচ্ছেন। সবাই তো কিছু না কিছু লুকায়। অনন্যা, তুমিও কি সব সত্যি বলো সবাইকে? হয়তো, কিন্তু আপনার ভেতর যেন অন্য কিছু আছে। অনন্যার কৌতূহলী চোখের সামনে অরিন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে জানে তার আসল পরিচয় এখনো গোপন রাখা চাই। কি করে ডুববো নাকি? না, আগে ঠিক করে নেই। মেয়েটার আশেপাশে যদি কেউ থাকে গন্ডগোল হতে পারে। কালকে রাতটাই ঠিক সময়। অচেনা চোখ দুটো সরে গেল, কিন্তু ছায়ার মতো হুমকি থেকে গেল দোতলা বাড়ির চারপাশে। স্যার, আজ এ পর্যন্ত থাক, কাল আবার আমার পরীক্ষা আছে। ঠিক আছে, কিন্তু আজ রাতে জানালা খোলা রেখো না। কেন? আপনি কি সবসময় এত চিন্তিত থাকেন? অভ্যাস, নিরাপত্তার অভ্যাস। অনন্যা বুঝল না, অরিনের প্রতিটা কথা শুধু অভ্যাস নয়, বরং সতর্ক সংকেত। কারণ তার অজান্তেই অন্ধকার রাত জুড়ে কেউ তাকিয়ে আছে ওর দিকে। ভোরের আলো ফুটতেই শহরের কোলাহল আবার শুরু হলো। রাস্তার পাশে চায়ের দোকান, কলেজের দিকে তাড়াহুড়া করা ছাত্রছাত্রী। অনন্যার জন্য এই এক নতুন সকাল, কিন্তু অদৃশ্যভাবে একটা অদ্ভুত চাপা ভয় ঘুরে বেড়াচ্ছে চারপাশে। বাবা, আমি যাচ্ছি, আজকে ক্লাস টেস্ট আছে। একাই যাচ্ছে না তো? বাবা, আমি কি বাচ্চা নাকি? কলেজে যাচ্ছি শুধু।
চিন্তা করবেন না স্যার, আমি ওর সঙ্গেই যাচ্ছি। কি স্যার, আপনি আবার আমার সঙ্গে কলেজে যাবেন? আপনি তো টিউটর, বডিগার্ড তো নন। তাহলে ভেবো, আজ টিউটরেও কলেজে ভিজিট আছে। অনন্যা বিরক্ত হলেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত নিরাপত্তার অনুভূতি ছুঁয়ে গেল তাকে। আপনার চোখে সবসময় এত সতর্কতা কেন? মনে হয় যেন পুরো পৃথিবী আপনার শত্রু। যদি আমি বলি, সতর্ক না থাকলে কখনো কখনো পৃথিবী সত্যিই শত্রু হয়ে ওঠে। আপনার কথাগুলো সিনেমার মতো শোনায়। অরিন কিছু বলল না, কিন্তু চোখের কোণে রিকশার পিছনে ধাওয়া করা একটা বাইককে লক্ষ্য করল, যেন অচেনা ছায়া সব সময় অনুসরণ করছে তাদের। এই অনন্যা, এ কি রে, নতুন টিউটর না বডিগার্ড? চুপ করতো, উনি শুধু এসেছেন আমাকে ক্লাসে পৌঁছে দিতে। আমি বাইরে অপেক্ষা করব, তোমার টেস্ট শেষ হলে খবর দিও। কি মানুষটা, সব সময় এত দায়িত্ব, এত রহস্য, মনে হয় যেন আমার জীবনটা আগেই চিনে। কলেজের ভিড়ের ভেতরেও ছায়ার মতো কেউ নজর রাখছে অনন্যার দিকে। অরিন বুঝতে পারছে সময় খুব কম, কিন্তু অনন্যা এখনও জানে না তার প্রতিদিনের পথ চলাই আসলে মৃত্যু আর জীবনের মাঝের খেলা। সকালটা কেটে যাচ্ছিল একেবারেই সাধারণভাবে। ক্লাস, বন্ধুদের আড্ডা, ক্যান্টিনের হইচই। অনন্যার কাছে সবকিছু যেন আগের মতোই স্বাভাবিক। এবার তোমরা সবাই খাতা জমা দাও, টেস্ট শেষ। আজকে কোনো মতে বাঁচলাম, যতটুকু পড়েছিলাম ততটুকুই লিখে ফেলেছি। দেখিস, আবার তুই ভালো মার্কস পাবি, সব সময় যেমন হয়। হাসাহাসি, খুনসুটি, একেবারে সাধারণ কলেজ ক্লাসের পরিবেশ। অনন্যার চোখে কোনো অস্বাভাবিকতা নেই আজ। এই অনন্যা, তুই কি কফি নিবি? একটা দিন, আজ মাথা কেমন ভার ভার লাগছে। তুই আবার কখনো কফি মিস করিস? না রে, কফি আমার এনার্জি। চায়ের দোকানের ধোয়া, বন্ধুদের আড্ডা, ছোটখাটো হাসি, সবই ছিল যেন একেবারে নির্ভার দুপুর। এই অনন্যা, চল খেলা দেখতে যাই। আরে দাঁড়া, আমি আসছি। দুপুরের সূর্যের নিচে অনন্যার হাসি মুহূর্তের জন্য যেন সব ভয়, সব দুশ্চিন্তা ভুলিয়ে দিল। এই সময়টা ছিল কেবলই সাধারণ জীবনের মতোই। দিনটা যেন খুব স্বাভাবিকভাবেই শেষ হয়ে এলো। ক্লাস শেষ, আড্ডা শেষ, হাসাহাসি শেষ। সব কিছু এতটাই সাধারণ যে অনন্যা নিজেই ভুলে গেল তার চারপাশে কত অদ্ভুত অদৃশ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে। ভিড় কমতে শুরু করেছে কলেজ প্রাঙ্গণে, কিন্তু ঠিক তখনই অদৃশ্যভাবে ছায়া নামতে শুরু করলো অনন্যার জীবনের ওপর। অবশেষে আজকের দিনটা শেষ হলো। তুই কি সোজা বাড়ি যাবি নাকি একটু ঘুরে? না, আজ একদম এনার্জি নেই, সোজা বাড়ি যাচ্ছি। সেই সময় অরিন এগিয়ে আসে। চলো, আমি আছি। আবার আপনি? আমি একা একাই তো যেতে পারি স্যার। না, আজ নয়, একা যাওয়া ঠিক হবে না। অনন্যা ভেবেছিল ওটা স্রেফ অযথা চিন্তা, কিন্তু ঠিক তখনই রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা দুটো চোখ তাকে ভেদ করে তাকিয়েছিল। আপনি কি সব সময় এত সিরিয়াস থাকেন? মানুষজনের মতো একটু হালকা হাসতেও তো পারেন নাকি? হয়তো পারি, কিন্তু দায়িত্ব থাকলে হাসি অনেক সময় চেপে রাখতে হয়। দায়িত্ব দায়িত্ব আর দায়িত্ব, মনে হয় আপনার জীবনে অন্য কিছু নেই। অরিন কোনো উত্তর দিল না। তার দৃষ্টি তখন স্থির হয়ে আছে রিকশার পিছন থেকে আসা এক মোটর বাইকের দিকে। কালো হেলমেট পরা দুজন বাইক চেপে ধীরে ধীরে কাছে আসছিল, একবার বাঁ দিকে, একবার ডান দিকে, যেন পথ চিনছে বা কাউকে খুঁজছে। ওরা বারবার আমাদের পিছনে আসছে কেন? চুপ থাকো, শুধু সামনের দিকে তাকাও। বাইকের শব্দ হঠাৎ কাছে এসে হর্ন বাজায়, তারপর আবার দূরে সরে যায়। রিকশার গতি ছিল ধীর, আর তার পিছনে কালো মোটর বাইকটা ছায়ার মতো ঘুরপাক খাচ্ছিল, কখনো কাছে আসছে, কখনো দূরে সরে যাচ্ছে।
যেন শিকারকে পরীক্ষা করছে। স্যার, ওরা বারবার পেছনেই ঘুরছে কেন? এভাবে তো সাধারণত চলে না। কিছু হয়নি, তুমি শুধু সামনের দিকে তাকাও। কিছু হয়নি মানে? ওরা আমাদের ফলো করছে। আমি নামবো এখন। 1 ইঞ্চিও নামবে না, বসে থাকো। অরণ্যের কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা আগে কোনো দিন শোনেনি অনন্যা। সে থেমে গেল, যদিও ভেতরে ভেতরে ভয় কাঁপছিল। বাইক একেবারে রিকশার পাশে এসে ব্রেক কষে দাঁড়ায়। ওরা একেবারে পাশে এসে গেল। ভাই সোজা চালিয়ে যান, থামবে না। বাইকের লোকেরা একে অপরের সঙ্গে ইশারা করে হাসছে। এটাই সে মেয়ে। ঠিক আছে, ছবি তুলি আগে, বাকি কাজ পরে হবে। ওরা ওরা আমাদের ছবি তুললো। কে ছিল ওরা? স্যার, তুমি ভয় পেও না, আমি আছি। কিন্তু আপনার চোখে যে ভয়টা আমি দেখলাম তা আগে কখনো দেখিনি আমি। অরিনের চোখ নিচু হয়ে এলো। সে জানতো আজ আর লুকানো যাবে না। বিপদ এখন একেবারেই কাছাকাছি এসে গেছে। সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির উঠোনে মাটির হাঁড়ির থেকে ধোঁয়া উঠছে। রান্নাঘরে কাজ করছে কাজের বুয়া। অনন্যা ক্লান্ত হয়ে কলেজ ব্যাগটা এক কোণে ছুড়ে দিল। সারাদিনে কি যে অবস্থা হয় রে, মাথা ধরেই আছে। এই সময় কি আবার? দরজা খুলতেই অরিন দাঁড়িয়ে আছে, হাতে কিছু বই, মুখে সেই ভদ্র হাসি। মাফ করবেন অনন্যা, আজ একটু হঠাৎ আসা। আপনার বাবার সঙ্গে কথা হয়েছিল, আজ রাত থেকেই যেন টিউশনের সময় শুরু হয়। কি আজব, বাবা কিছুই বললো না তো। হয়তো বলতে ভুলে গেছেন। আমি যদি আজ থেকে শুরু করি, কোনো অসুবিধা হবে? ঠিক আছে, আসুন। অরিন ঘরে ঢুকে টেবিলের সামনে বসলো। অনন্যা ভেবেছিল টিউশনি মানে কড়া পড়াশোনার পরিবেশ, কিন্তু অরিন বই খুলেই প্রথমে হাসি মুখে বলল, আপনি কিভাবে পড়তে পছন্দ করেন অনন্যা? চাপ দিয়ে পড়ানো আমার স্বভাব নয়। মানে টিউটররা তো সাধারণত চিৎকার করেই পড়ায়। চিৎকারের কারোর কোনো লাভ হয় না। আমি চাই আপনি যেন শেখাটা উপভোগ করেন। প্রথমবার অনন্যার মনে হলো এই মানুষটা হয়তো আলাদা, কোনো টিউটারের মতো নয়, যেন অন্য কিছু। অরিন বই খুলেছিল বটে, কিন্তু পড়াশোনা শুরু করার আগে যেন এক অন্য আলোচনাতেই ঢুকে পড়ল। অনন্যা অবাক হয়ে লক্ষ্য করলো সে শুধু টিউটার নয়, অনেক কিছুই জানে, অনেক কিছুই বলে। জানেন অনন্যা, শুধু বইয়ের ভেতরে ডুবে থাকলে মানুষ একসময় নিঃশ্বাস নিতে ভুলে যায়। একটু গল্প, একটু হাসি, এটাও তো শেখার অংশ। আপনি টিউটর হয়ে এইসব বলছেন? হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি মানুষ যদি আনন্দ নিয়ে শেখে তখন সেই জ্ঞান ভেতরে থেকে যায়। তাহলে আপনার নিজের সব সময় কি শুধু পড়াশোনার পড়ানো? না, আমি ভ্রমণ ভালোবাসি। নতুন জায়গা দেখা, মানুষের জীবন দেখা, আর ছবি আঁকতেও ভালো লাগে। সত্যি আপনি আঁকেন? আমি তো ছোটবেলায় আঁকতাম, কিন্তু এখন কলেজ, টেনশন, সময়ই পাই না। সময় বানাতে হয় অনন্যা। যা ভালোবাসি তাকে দূরে সরিয়ে রাখা উচিত না। কথাগুলো অদ্ভুতভাবে অনন্যার মনে গেঁথে গেল। অরিনের ভদ্রতা, শান্ত স্বভাব আর আলাদা ভাবনা সব মিলিয়ে যেন সে এক অচেনা পরিচিত হয়ে উঠেছিল। হঠাৎ বাইরে থেকে বাবার কণ্ঠ শোনা যায়, টিউশন শুরু হয়ে গেছে তো? হ্যাঁ বাবা। অরিন আর অনন্যা আবার বইয়ের পাতায় মন দিল, কিন্তু তাদের আলাপের মধ্যে যে অদ্ভুত এক স্বস্তি তৈরি হচ্ছিল সেটা আর লুকোনো গেল না। কয়েকদিন কেটে গেল। অরিনের সঙ্গে টিউশনের সময়টা অনন্যার জন্য কেমন যেন অন্যরকম হয়ে উঠল। শুরুতে সে ভেবেছিল শুধু পড়াশোনা, সিলেবাস, পরীক্ষা, কিন্তু অরিনের আলাপ, তার ধীর স্বভাব, সব মিলিয়ে যেন এক নতুন জায়গা তৈরি করছিল। এইসব কঠিন অঙ্ক আমার একেবারেই মাথায় ঢোকে না। তাহলে অন্যভাবে দেখি। ধরো তুমি ছবি আঁকছো, এক ফ্রেমে যদি জায়গা না হয়, তুমি কি নতুন কাগজ নাও না? অঙ্কও তাই, এমনভাবে না হলে অন্যভাবে সমাধান করতে হয়। আপনি সব কিছুর সঙ্গে ছবি জুড়ে দেন কেন? কারণ ছবি মানুষকে সহজে বোঝায়। যেমন আমি তোমাকে বোঝাতে চাই তোমার অঙ্ক একেবারেই অসম্ভব নয়। অনন্যা বুঝতে পারছিল না কেন, কিন্তু তার ভেতরে ছোট্ট একটা ভরসার কণা জন্ম নিচ্ছে।
অরিনের সামনে বসলে তার টেনশন যেন অজান্তে হালকা হয়ে যায়। তাহলে আপনি তো শুধু টিউটর নন, একেবারে মনোবিজ্ঞানী। সেটা নয়, তবে তোমার হাসিটা বের করে আনতে পারি এটুকু হয়তো জানি। ওই হাসি আর খুনসুটি যেন তাদের দূরত্বটা আস্তে আস্তে কমিয়ে আনছিল। আর অনন্যা টের পাচ্ছিল তার ব্যস্ত পড়াশোনার দিনের ভেতরেও কারো সঙ্গে এমন আলাপ সত্যিই তাকে অন্যরকম করে তুলেছে। কলেজের মাঠে বসে আছে অনন্যা, হাতে খাতা, পাশে অরিন। দুজন একসঙ্গে পড়ছে, মাঝে মাঝে খুনসুটি, কখনো হেসে ওঠা। বাইরে থেকে দৃশ্যটা দেখতে অন্যদের চোখে স্বাভাবিক লাগছিল না। দেখছিস, এই টিউটর ছেলেটা আবার অনন্যার পাশে বসেছে। অনন্য তো কারো সঙ্গে তেমন মিশি না, কিন্তু ওর সঙ্গে বেশ জমে উঠেছে মনে হচ্ছে। শুধু সহপাঠীরাই নয়, কলেজের এক সিনিয়র ছেলেও দূর থেকে সব লক্ষ্য করছিল। তার চোখে যেন অস্বস্তি, আবার খানিকটা বিরক্তি। তোকে এভাবে আমি মিশতে দেব না। আপনি বুঝতেই পারছেন না, আপনার এই অঙ্কের পদ্ধতিগুলো আমার মাথা খারাপ করে দিচ্ছে। মাথা খারাপ হলে ভালো, মাথা শান্ত থাকলে পড়াশোনায় মন বসে না। দুজনের হাসি মজার মুহূর্তটা কিন্তু কারো কারো মনে কাঁটা হয়ে গেঁথে যাচ্ছিল, যদিও অনন্যা এসব কিছু মুছতেই পারছিল না। ক্লাস শেষ, অনন্যা বই গুছিয়ে বেরোতে যাচ্ছিল। করিডোরটা ফাঁকা হয়ে আসছে। হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো, একটু দাঁড়াও। আপনি কিছু বলবেন? তুমি ওই অরিন ছেলেটার সঙ্গে খুব বেশি মিশছো না তো? মানে উনি তো আমার টিউটর, শুধু পড়াশোনা নিয়ে আলাপ হয়। সবাইকে তো সেই কথাই বলবে, কিন্তু কলেজে তো অন্যরকম দেখাচ্ছে। শুনুন, আমি কার সঙ্গে বসবো না কথা বলবো সেটা আমার ব্যাপার। সিনিয়রের চোখে মুহূর্তের জন্য রাগের ঝলক দেখা গেল, কিন্তু সে কিছু না বলে ধীরে ধীরে পাশ কাটিয়ে চলে গেল। আজব লোক, আমার জীবনে নাক গলানোর কি দরকার? অনন্যা জানতো না এটাই তাদের টানাপোড়েনের শুরু, আর এই টানাপোড়েন ভবিষ্যতে তার চারপাশের সম্পর্কগুলো আরও জটিল করে তুলবে। পরের দিন সকাল, কলেজ ক্যাম্পাসে অদ্ভুত এক পরিবেশ। গেটের কাছে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, সবার হাতে হকি স্টিক। সামনে সেই সিনিয়র, চোখে রাগ আর চোরা বিদ্বেষ। আজ ওই অরিনকে শিখিয়ে দেব এখানে বড়াই দেখানো কি জিনিস। অনন্যা দূর থেকে সব দেখে চমকে উঠল। হৃৎপিণ্ড ধুকপুক করছে, গলা শুকিয়ে আসছে। না, এভাবে হতে দেওয়া একদমই যাবে না। ঠিক তখনই অরিন কলেজের ভিতরে ঢুকলো, কাঁধে ব্যাগ, মুখে স্বাভাবিক হাসি। কিন্তু সামনে এই দৃশ্য দেখে সে একটু থমকে দাঁড়ালো। তোমরা রাস্তার গুন্ডা নাকি কলেজে এমন নাটক করতে এসেছ? এই যে এলো, একেবারে নিজে থেকে ফাঁদে ধরা দিচ্ছে। ছেলেগুলো হকি স্টিক উঁচু করে এগিয়ে এলো। অনন্যা দূর থেকে দৌড়ে চিৎকার করে উঠল, থামো, কেউ হাত তুলবে না অরিনের উপর। হঠাৎ যেন সময় থেমে গেল। সবার চোখ ঘুরে গেল অনন্যার দিকে, আর সেই মুহূর্তেই সিনিয়রের চোখে ভিন্ন রকম এক দৃষ্টি। রাগের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত হতাশা মিশে গেল। কলেজের দুপুরটা যেন একেবারেই স্বাভাবিক মনে হচ্ছিল। মাঠের পাশে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কেউ বা ক্লাস এড়িয়ে ক্যাফেটেরিয়ায়। অথচ অনন্যার চোখ বারবার চলে যাচ্ছিল অরিনের দিকে। এই ছেলেটা সবসময় এত শান্ত থাকে কেমন করে? আশেপাশে ঝড় হলেও মুখে কোনো ভাব আসে না, কি অদ্ভুত। তাই শুনছিস, তুই আর অরিন কি করে এত জোরে বন্ধুত্ব জমালি? এখন তোকে না দেখলেই ওর পাশে বসে থাকে। কি রে, মজা পাচ্ছিস নাকি? বন্ধুত্ব তো। তাছাড়া উনি আমাকে কিছু পড়াশোনায় সাহায্য করে, ব্যাস। পড়াশোনা। ওই সময়ই সামনে দিয়ে হেঁটে যায় সিনিয়র অভিজিৎ। চোখাচোখি হতেই ঠান্ডা দৃষ্টিতে তাকালো অরিনের দিকে। অরণ্য সেটা খেয়াল না করলেও অরিনের চোখে এক মুহূর্তের জন্য চাপার টান দেখা গেল। কি রে নতুন হিরো, কদিন ধরে কলেজে তুই দারুণ জনপ্রিয় হচ্ছিস বুঝি? আমি জনপ্রিয় হওয়ার জন্য আসিনি। তাহলে সবসময় ওই অনন্যার পাশে ঘুরঘুর করিস কেন? চারপাশে হালকা গুঞ্জন, কয়েকজন সিনিয়রের চাপা হাসি। অভিজিৎদা, এটা আপনার ভালো লাগছে না বুঝলাম, কিন্তু প্লিজ এইসব বাজে মন্তব্য একদম করবেন না। মুহূর্তের জন্য চারপাশ চুপ হয়ে গেল। অনন্যার সেই কথায় অভিজিৎ বিরক্ত হলেও ওখান থেকে সরে গেল, কিন্তু যাবার আগে তার চোখে যেন অদ্ভুত হুঁশিয়ারি ছাপছিল। ওরে বাবা, তুই তো একদম বাজিমাত করলি। এমন কিছু না রে। কিন্তু অনন্যা বুঝতেই পারল না, যতই সবকিছু সাধারণ দেখাক না কেন,
তার চারপাশে অদৃশ্য একটা অশান্তির ঢেউ বইছে, আর অরিনের সেই ঢেউ থামানোর জন্য নিঃশব্দে দাঁড়িয়ে আছে। পরের দিন সকাল, কলেজ ক্যাম্পাসে যেন অদ্ভুত উত্তেজনা। সবাই টের পাচ্ছিল কিছু একটা হতে চলেছে। দেখেছিস, অভিজিৎ দা আর তার পুরো দলটা হকি স্টিক হাতে দাঁড়িয়ে আছে গেটে। মনে হচ্ছে কারো ওয়েট করছে। কারো মানে অরিনের জন্য? আর কারি বা হবে? অনন্যার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎই দূরে দেখা গেল অরিনকে। শান্ত স্বভাবে সে গেট দিয়ে ঢুকছে। তার চেহারায় এক ফোঁটা ভয় নেই। এই যে হিরো, থাম। অনেকদিন ধরে তোকে সহ্য করছি, আজ তোকে একটা শিক্ষা দিতেই হবে। শিক্ষা? কোন শিক্ষার কথা বলছো তুমি? এই কলেজে সিনিয়রদের চোখে চোখ রেখে ঘোরাঘুরি করার শিক্ষা, আর অনন্যার পাশে দাঁড়ানোর শাস্তি। অভিজিৎ দা, প্লিজ এসব করবেন না, এটা ঠিক হচ্ছে না। তুই চুপ থাক, আজকের খেলা আমাদের। অরিন ধীরে ধীরে এগিয়ে এলো। ভিড়ের মধ্যে অদ্ভুত নিস্তব্ধতা নেমে গেল। হঠাৎ করেই তার চোখে যেন ভয়ের বদলে অদ্ভুত এক দৃঢ়তা ঝলক দিল। আমি লড়াই করতে আসিনি, কিন্তু যদি তোমরা জোর করো তাহলে আমার হাতও খালি বসে থাকবে না। হাওয়া যেন হঠাৎ ভারী হয়ে এলো। অনন্যা দাঁড়িয়ে আছে আতঙ্ক আর অজানা কৌতূহলের মাঝখানে। আজ সে হয়তো প্রথমবার অরিনের আসল রূপটা দেখতে যাচ্ছে। ক্যাম্পাসের ভেতর হঠাৎ করে নিস্তব্ধতা। সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। একদিকে অভিজিৎ আর 4 জন সঙ্গী, হাতে হকি স্টিক, আর একদিকে শান্তভাবে দাঁড়িয়ে অরিন। ধর ওকে, আজকে না রক্ত নামাতে পারি, নামই বদলে ফেলবো। অভিজিৎ প্রথমে ঝাঁপিয়ে পড়ল। হকি স্টিকটা দোল খেয়ে নামলো অরিনের মাথার দিকে, কিন্তু অরিন এক হাতেই আঘাতটা থামিয়ে দিল, যেন ওর শক্তি আগে থেকেই মেপে রেখেছিল। তোকে দেখে মনে হয়নি। ভুল হয়ে গেছে তোমার। পরের মুহূর্তেই অরিন অভিজিৎকে সরিয়ে দিল এক ঝটকায়। বাকিদের আক্রমণ আসতে লাগলো ঝড়ের মতো। অরিন যেন বদলে গেল। একের পর এক আঘাত, কিন্তু প্রতিটাই হিসেব কষে। কাউকে মেরে ফেলার মতো না, শুধু নিস্তেজ করার মতো। কয়েক মিনিটের মধ্যেই পুরো দলটা মাটিতে কোকিয়ে পড়ে রইল। ওরে বাবা, অনন্যা, তোর এই শান্তশিষ্ট অরিন, সে কি মানুষ? আমি 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 নিজেও বুঝতে পারছি না। অরিন চারদিকে তাকালো। ভিড়ের চোখে এখনো ভয় আর বিস্ময় একসাথে, আর অনন্যার চোখে কেমন যেন এক অদ্ভুত ঝলক। ভয়ের সাথে সাথে জন্ম নিচ্ছে অন্য কিছু। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু যদি কেউ জোর করে তখন আমাকে থামানো মুশকিল। অরিন ধীরে ধীরে ভিড় থেকে সরে যাচ্ছে। আজ পুরো কলেজ দেখলো অরিনের অন্য রূপ, কিন্তু অনন্যা জানে এটাই কেবল শুরু। তার গোপন বডিগার্ডের আসল পরিচয় এখনো অন্ধকারে ঢাকা। কলেজ ক্যাম্পাসের কোনায় তখনও গুঞ্জন থামেনি। সকালের সেই মারপিট, যেটা একেবারে হঠাৎ ছড়িয়ে পড়েছিল চারপাশে, তার রেশ এখনো কাটেনি। কারো অজান্তেই পুরো ঘটনাটা রেকর্ড হয়ে গিয়েছিল এক ছাত্রের মোবাইলে। শুধু তাই নয়, ফোন থেকে সেই ভিডিও ছড়িয়ে গেল হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইনস্টাগ্রামে। দেখছিস, ওই ছেলেটা একাই কজনকে সামলালো। নাম কি যেন ওর? অরিন। একেবারে ফাইটার। কিন্তু ব্যাপারটা অদ্ভুত না? সাধারণ স্টুডেন্ট হলে এত ট্রেনিং কোথা থেকে আসবে? অরিন, তুমি আসলে কি? এমন মারপিট, এমন নিখুঁত মুভস, এগুলো কি সাধারণ ছেলের পক্ষে সম্ভব? অনন্যার চোখে কৌতূহল আর ভয় মিশে যায়। যেখানে অন্যরা শুধু একজন হিরো দেখছে, অনন্যা সেখানে খুঁজে পাচ্ছে অন্য কিছু, এক অজানা রহস্যের আভাস। একটার পর একটা ফোনে ভিডিও আসছে। এই ছেলেকে আমি ছাড়বো না। ভিডিওটা ভাইরাল হয়েছে তো, এবার ওর পিঠ ভাঙবো। কিন্তু কেউ জানতো না সেই ভিডিও পৌঁছে গিয়েছিল এমন এক জায়গায় যেখান থেকে এই কাহিনীর মোড় ঘুরে যাবে। ক্যাম্পাসের মারপিটের ভিডিও তখনও সবার হাতে হাতে ঘুরছে। এক একজন শেয়ার করছে, মজা নিচ্ছে, কিন্তু সবাই জানতো না এটা যে কেবল বিনোদন নয়, এর ভিতরে লুকিয়ে আছে এক মারাত্মক সূত্র। দেখছিস, ভিডিওটা গ্রুপ থেকে গ্রুপে পৌঁছে গেছে। এখন তো কলেজের বাইরেও মানুষ দেখছে। ওরে বাবা, অরিন তো একেবারে সিনেমার হিরো।
কিন্তু ঠিক তখনই ভিডিওটা চলে যায় অন্য এক হাতে। একজন লোক, যার চোখে চশমা, হাতে সিগারেট, অন্ধকার ঘরে বসে ভিডিওটা বারবার রিপ্লে করছে। এই ছেলে, মুখগুলো চেনা লাগছে। এই ট্রেনিং সাধারণ কারণ না, এর মানে ওই মেয়েটার কাছে পৌঁছতে বডিগার্ড নিযুক্ত করা হয়েছে। লোকটা ফোনটা নামিয়ে রাখলো, তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল রহস্যময় হাসি। অনন্যা, তুমি যতই বডিগার্ড রাখো না কেন, আমি তোমার কাছে পৌঁছাবই। অন্যদিকে অনন্যা তখনও জানে না তার জীবনের খেলায় আরও বড় একজন খেলোয়াড় প্রবেশ করেছে। আর অরিন, সে কেবল নিজের দায়িত্ব পালনে মগ্ন। কিন্তু গোপন যে যুদ্ধ শুরু হয়ে গেছে তার দুজনের জীবনই বদলে দেবে। রাতটা তখনও নিস্তব্ধ। অনন্যার বাড়ির ভেতরের লাইট জ্বলছে, কিন্তু চারদিকে চাপা উত্তেজনা। অনন্যার বাবা বসে আছেন স্টাডি রুমে, টেবিলে আধখানা সিগারেটের ছাই, চোখে মুখে চিন্তার ছাপ। এসো অরিন, ভেতরে এসো। আপনি ডাকছিলেন স্যার? হ্যাঁ, তোমার সাথে জরুরি কথা আছে, বসো। আজকের মারপিটটা কেন করলে? তুমি জানো তোমার কাজ কি? অনন্যার ছায়ার মতো পাশে থাকা, তার আড়ালে থাকা, কিন্তু তুমি সামনে গিয়ে সবার চোখে নিজেকে তুলে ধরছো কেন? আমি আর কিছু করতে পারিনি স্যার। ওরা হাতে হকি স্টিক নিয়ে এসেছিল। অনন্যার চোখের সামনে যদি কিছু হয়ে যেত, আমি সেটা মেনে নিতে পারতাম না। তুমি ভেবেছো এভাবে করলে সে নিরাপদ থাকবে? না অরিন, তুমি যা করেছো তাতে বিপদ আরও বাড়বে। তোমার প্রতিটা মুভ, প্রতিটা ঘুষি ভিডিওতে ধরা পড়েছে। যারা আমাদের খুঁজছে তারা এখন জানবে অনন্যার পাশে কে দাঁড়িয়ে আছে। তাহলে কি আমি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতাম স্যার? আমি জানি তুমি তোমার দায়িত্বে আন্তরিক, কিন্তু এই লড়াইটা শুধু শক্তির নয়, এই লড়াইটা ছায়ার। যতক্ষণ তুমি অন্ধকারে থাকবে ততক্ষণই অনন্যা নিরাপদ। মনে রেখো, তোমাকে শুধু পাহারা দিতে হবে না, তোমাকে অদৃশ্য থেকেও পাহারা দিতে হবে। অরিন মাথা নিচু করে চুপ করে রইল। সে বুঝে গেল এখন থেকে প্রতিটা পদক্ষেপ তাকে আরও হিসাব করে ফেলতে হবে। কিন্তু অজান্তেই শত্রুর চোখে সে নিজেকে প্রকাশ করে ফেলেছে। ঘরের ভেতর মৃদু বাতাস ঢুকছে জানলা দিয়ে। টেবিলের উপর আধ বুঝে থাকা কাগজপত্র। মহেন্দ্র দত্ত চশমাটা খুলে টেবিলে রেখে অরিনের দিকে তাকালেন। অরিন, তুমি কি জানো আমি কেন তোমাকে বেছে নিয়েছিলাম? কারণ আপনি জানতেন আমি আপনাদের জন্য জীবন দিতে পারবো। জীবন দেওয়া সহজ, বাঁচিয়ে রাখা কঠিন। তোমার রক্ত গরম, তাই তুমি সবকিছু শক্তি দিয়ে মেপে দেখছো। কিন্তু অনন্যাকে রক্ষা করার লড়াইটা শক্তির নয়, বুদ্ধির। কিন্তু স্যার, ওরা যখন আক্রমণ করে তখন তো আমি দাঁড়িয়ে থাকতে পারি না। আমার মনে হয় আমি যদি না দাঁড়াই তবে অনন্যা ভেঙে পড়বে। শোনো, মেয়েরা ভেঙে পড়ে না এত সহজে। আমার মেয়ে বাইরের দুনিয়ায় নির্ভরশীল দেখালেও ভিতরে সে পাথরের মতো শক্ত। কিন্তু তোমার এক ভুল, তোমার এক প্রকাশ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আজকের মারপিটে তুমি যে ভুল করেছো তার জন্য দাম দিতে হবে, শুধু তোমাকে নয়, হয়তো অনন্যাকেও। তাহলে কি আমি তার পাশে দাঁড়াবো না স্যার? না অরিন, পাশে দাঁড়াবে, কিন্তু ছায়ার মতো। এমনভাবে দাঁড়াবে যেন কেউ বুঝতেই পারে না তুমি আছো। পাহারাদার যদি সামনে থাকে, শত্রু জানবে কোথায় আঘাত করতে হবে। কিন্তু পাহারাদার যদি অদৃশ্য থাকে, শত্রু কখনো সাহস পাবে না। মানে আমাকে এখন থেকে নিজেকেও লুকিয়ে রাখতে হবে? ঠিক তাই। মনে রেখো, লড়াই সবসময় প্রকাশ্যে হয় না, কিছু লড়াই হয় নিঃশব্দে, অদৃশ্য থেকে। আর সেই লড়াইয়ে তুমি হারলেও কেউ জানবে না, কিন্তু জিতলে আমার মেয়ে বেঁচে যাবে। অরিন গভীর নিঃশ্বাস ফেলল। তার ভিতরে তোলপাড় চললেও মুখে শুধু দৃঢ়তা। সে বুঝে গেল আজ থেকে তার লড়াই শুধু শত্রুর সঙ্গে নয়, নিজের রক্ত গরম স্বভাবের সঙ্গেও। রোদটা তখনও ঝলমল করে ওঠেনি। কুয়াশার পর্দা ভেদ করে রাস্তায় আলো ঝিকমিক করছে। অরিন মোটর বাইকটা স্টার্ট দিল, আর অনন্যা গেট থেকে বেরিয়ে এলো। তুমি আবার আজ কলেজ পর্যন্ত পৌঁছে দিতে আসলে? জানো তো আমি একা যেতে পারি। জানি, কিন্তু আজকে ভাবলাম তোমার সঙ্গ দরকার। তোমার এই অতিরিক্ত কেয়ার টেকার ভাবটা একদিন আমাকে নষ্ট করে দেবে। তুমি নষ্ট হবে না, আমি থাকতে দেব না। অনন্যা জানে না
তার ঠিক পিছনেই আরেকজন আছে। ভ্যানের ভিতরে দুজন বডিগার্ড তার থেকে বাইকের পিছু নিচ্ছে। অরণ্য নির্দেশে আজ থেকে অরিন একা নেই, ছায়ার মতো পাহারা দিচ্ছে তারা। তুমি কিন্তু আজকাল অনেক গম্ভীর হয়ে যাচ্ছ। আগের মতো মজা করো না কেন? হয়তো বড় হয়ে যাচ্ছি। তবে একটা কথা বলি, তুমি না থাকলে আমার কলেজে যাওয়া আসা খুব ফাঁকা ফাঁকা লাগে। অরিন কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই তার চোখে চোখ পড়ে মিনারে একটা কালো গাড়ি বেশ কিছুক্ষণ ধরে পিছু নিচ্ছে। অরিনের ভিতরে পূর্ণ সতর্কতা জেগে উঠল। সে বাইকের স্পিড বাড়ালো, আর পিছন থেকে ছায়ার মতো ভ্যানটাও গতি তুলল। অনন্যা কিছুই জানে না, তার হাসি, তার নিশ্চিন্ততা যেন এক ভয়ানক রহস্যকে ঢেকে রেখেছে। কলেজের গেটের সামনে ছাত্রছাত্রীদের ভিড়। কেউ দল বেঁধে আড্ডা দিচ্ছে, কেউ ক্লাসে ঢোকার তাড়া করছে। এই ভিড়ের মাঝেই অরিন বাইকটা থামালো। থ্যাঙ্কস অরিন, তুমি না থাকলে সকালে ক্লাস মিস হয়ে যেত। ভালো কথা, কিন্তু তুমি একটু সাবধানে থেকো। সাবধানে? কেন? কলেজে আবার কিসের ভয়? না কিছু না, স্রেফ বললাম। অরিনের চোখ বারবার গেটের বাইরে চলে যাচ্ছিল। সেই কালো গাড়িটা আবারও ধীর গতিতে রাস্তার একপাশে দাঁড়ালো। জানলার ভিতরে কে আছে বোঝা যায় না, শুধু মনে হয় অদৃশ্য কেউ নজর রাখছে। তুমি আজ খুব অদ্ভুত আচরণ করছো। কার জন্য খারাপ কিছু ঘটতে চলেছে নাকি? ঘটতে পারে যদি আমি না থাকি। পাগল, এইসব সিনেমার মতো ডায়লগ বলো কেন? অনন্যা হেসে ভিতরে চলে গেল। অরিন বাইকে বসেই গেটের বাইরে দাঁড়িয়ে থাকা কালো গাড়ির দিকে তাকিয়ে থাকলো। তার মনে হলো খেলার আসল রাউন্ডটা এবার শুরু হতে যাচ্ছে।